আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই শিরোনাম। শেষ দিনে মনোনয়নপত্র দাখিলের হিড়িক। কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। সন্ত্রাসী যাতে পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবু সাইদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর। যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত 1। কয়েক সপ্তাহেই পরিষ্কার হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কিনা, ট্রাম্প। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটির বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। সোমবার বেলা 12টার দিকে তার মনোনয়নপত্র জমা দেয়া হয়। অন্যদিকে খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া ঢাকা 14 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মিন আহমেদ বিন কাশেম আরমান, ঢাকা 2 আসনে বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ অনেকেই আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, মানববন্ধন চলাকালে এই হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় দুর্বৃত্তের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, তবে এখন অবধি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দেন। ব্যবসায়ীরা জানান, আজকে পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে। তারা প্রতি মাসে মাসোহারা পায় বলেই এমন হামলার পরেও তারা চুপ থাকে। কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম, কিন্তু হঠাৎ করেই আমাদের উপর হামলা হয়। পাশেই পুলিশের সদস্য ছিল, তবু কিভাবে তারা এই হামলা করতে পারে আমরা জানতে চাই। এ ঘটনার পর আমরা ঐক্যবদ্ধভাবে হামলাকারীদের প্রতিহত করেছি। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। আপনারা এজাহার দিলে এই বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না। 17 বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, র্যাবের ডগ স্কোয়াড টিম কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশের এলাকায় সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। এর আগে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল রোববার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। একই সাথে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সীমান্তে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। তাই জাতীয় স্বার্থকে সমন্বিত রেখে সীমান্তে অতন্ত্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যানোপন্থায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার এই তিনটি কিন্তু পাশাপাশি চলতে হবে। ট্রেনিং এর ক্ষেত্রে যেমন কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, ডিসিপ্লিনের ক্ষেত্রেও কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না এবং অধীনস্থদের ওয়েলফেয়ারের দিকেও সবসময় খেয়াল রাখতে হবে। আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। বিজিবি বাহিনীর উদ্দেশ্যে সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, আসন্ন নির্বাচন উৎসব মুখর করা বিজিবির বড় দায়িত্ব।
বিজেপি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ। মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে এমন তথ্য। সোমবার আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ ৩০ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিন ট্রাইব্যুনালকে জানান, আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে কোনো ব্যবস্থা নেননি বলে তদন্তে পাওয়া যায়। এমনকি তৎকালীন রংপুরের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও জানান তিনি। আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ৬ আসামি গ্রেফতার আছেন। তাদের মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও একজন। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 11:25 দিকে নিউ জার্সির হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সংঘর্ষে 2টি হেলিকপ্টারই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। অপর একজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। 2টি বিমানে শুধু পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিল না। হ্যামন্টন পুলিশ প্রধান কেভিন ফ্রিল বলেন, হেলিকপ্টার দুটি একসঙ্গে খুব কাছ দিয়ে উঠছিল। সম্ভবত এটি সংঘর্ষের কারণ। ঘটনার তদন্ত করছে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড। দুর্ঘটনাস্থলের কাছের একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো জানান, নিহত ও আহত পাইলট দুজনই তার ক্যাফের নিয়মিত ক্রেতা ছিলেন এবং প্রায় একসঙ্গে নাস্তা করতেন। তিনি বলেন, দুর্ঘটনার আগে তিনি ও অন্যান্য ক্রেতারা হেলিকপ্টার দুটিকে উড্ডয়ন করতে দেখেছিলেন। কিছুক্ষণের মধ্যেই একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে। এরপর অন্যটিও একইভাবে নিয়ন্ত্রণ হারায়। ঘটনাটি ভীষণই ভয়ঙ্কর ছিল বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বন্ধে চুক্তি স্বাক্ষরের বিষয়টি এখন যে কোনো সময়ের চাইতে বেশি হাতের নাগালে। তবে যুদ্ধরত দেশ দুটি নেতাদের সঙ্গে নতুন করে আলোচনার পরও ভূখণ্ড ছাড়ের মতো জটিল ইস্যুতে দৃশ্যমান কোনো অগ্রগতির কথা তিনি জানাননি। ডোনাল্ড ট্রাম্প তার প্রায় 1 বছরের মেয়াদ শুরুর প্রথম দিনই ইউক্রেন ইস্যুতে একটি শান্তি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে 10,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং এখন তা বন্ধ করা সম্ভব কিনা তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। নতুন বছর শুরুর আগে চালানো এই ঝটিকা কূটনৈতিক তৎপরতায় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিয়ে আসেন। সেখানে তারা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এর মাত্র একদিন আগে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক এলাকাগুলোতে বড় ধরনের হামলা চালায়। গত অক্টোবরে জেলেনস্কি ও ট্রাম্পের শেষ বৈঠকের মতোই এবারও বৈঠকের কিছুক্ষণ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সাম্প্রতিক ওই হামলার পরও ট্রাম্প তাৎক্ষণিকভাবে জোর দিয়ে বলেন, মস্কো শান্তির ব্যাপারে আন্তরিক। ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার আ লাগো এস্টেটের চা পান করার কক্ষে জেলেনস্কিকে পাশে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি সত্যি বিশ্বাস করি আমরা সব পক্ষকে নিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি রয়েছি। তিনি আরও বলেন, সবাই যুদ্ধের অবসান চায়। আলোচনার পর জেলেনস্কি ও ট্রাম্প যৌথভাবে ইউরোপের প্রধান নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। রাশিয়ার মনোবল বাড়াতে এমন যে কোনো সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় নেতারা এই সময় উদ্বেগ প্রকাশ করেন। পরে জেলেনস্কি জানান, তিনি এবং ইউরোপীয় নেতারা জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আবারও আসতে পারেন। দর্শক, এই ছিল আজকের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।